সেদিন বাসায় নাবিলের সঙ্গে ওর বিয়ের সিদ্ধান্তের খবর শুনে ফুপিয়ে কেঁদেছিল মীরা। প্রেমিক থাকা সত্ত্বেও নাকি আপন ফুফাতো ভাইকে বিয়ে করতে হবে। নাবিল তখনও এই প্রসঙ্গে কিছুই জানতো না। মীরা একবার ভাবল নাবিলের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দুদিন পর বাবা যখন বোন আর বোন জামাইকে বিয়ের প্রস্তাব দিয়ে সব কিছু সুনিশ্চিত করে ফেলে, সেদিনই মীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাতুলকে তখনও কিচ্ছুটি জানায়নি মেয়েটা। সেদিন রাতেই আবার কাঙ্ক্ষিত ফোনটা বাজলো মীরার ফোনে। ঘটনার প্রধান চরিত্র যে। তোর বাড়িতে যে একখানা আউলাঝাওলা জটলা পাকানো হচ্ছে, এই ব্যাপারে কিছু জানিস? জানি। মীরার সহজ স্বীকারোক্তি। জানিস তো জিনে ধরা রুগীর মতো দাঁত কেলিয়ে বসে আছিস কেন? আমায় আগে বললি না কেন? কি হতো বললে? নাবিল গলার স্বর নরম করার চেষ্টা করে। মীরা বিরক্ত হয়। তোর ইচ্ছে হয় তুই কর। আমি করব মানে? তুই কি বিয়েতে রাজি? পাগল নাকি? রাজি হতে যাব কেন? রাজি না তো গর্তে লুকায় আছিস কেন? বাইর হ, বিয়ে ভাঙ। আমি মাল খাই নাই যে তোর বাপ চাইলো আর তোকে আমি গলায় ছড়িয়ে নাচতে নাচতে বাড়ি ফিরবো। তুই বউ হিসেবে পারফেক্ট, বাট মীরা তোকে কখনোই বউ বউ নজরে দেখি নাই, পারবো না। ব্যাপারটা আমার জন্য আগুনে ঝাঁপ দেওয়ার মতো। বোন আমার, যেমনি পারিস আটকা। শালার প্রেমিক প্রেমিক কিছু নাই তোর? একটাকে ধরে বেগে উদ্ধার কর। আছে প্রেমিক। ক্লাসমেট? না, সিনিয়র, মাস্টার্স ফাইনাল ইয়ারে। তো বসে আছিস কোন সুখে? বিয়ের জন্য তো ছেলে ঠিকই আছে। বাবা ওকে মেনে নেবে না। তুই জানিয়েছিস? উফ, আমি হেল্প করব, আই মিন আম্মুকে জানিয়ে? লাভ নেই, রাতুল বেকার, মানে শুধু টিউশনি করিয়ে সংসার চলে। তাছাড়া ওদের আর্থিক অবস্থাও অত উন্নত না, কিছুতেই মানবে না। কোনো বাপই মেয়েকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার অনুমতিপত্র চেলচেলাইয়া দিয়ে দেয় না, আদায় করে নিতে হয়। তুই ভং ধর একটু, না খাইয়া চিত হয়ে শুয়ে থাক। তোর বাপ ভাববে মেয়েকে বোধহয় আজরাইল ধরেছে, দেখবি ভয় পাবে। মেয়ে জমের দুয়ারে যাওয়ার আগে কাজই ডেকে আনবে, বিনা পরিশ্রমে সফলতা। এত সহজ না, বাবাকে চিনিস না তোরা। নাবিল ধমকে ওঠে। শোন, তোদের রঙ্গ করার হইলে সার্কাস কর, আমি বিয়ে শাদি করতে পারবো না, ব্যাস। আরে আমার কি বিয়ের বয়স হয়েছে? আই এম স্টিল মাম্মাস লিটল বয়। এখনও নাক টিপলে লাচ্ছি বাইরে হয়। কেমনে তোর বাপ আমার নিজের মেয়ের ইয়ের নজরে দেখলো? তবা তবা তবা। মীরা একটা ভারী শ্বাস ফেলে হুট করে কেঁদে দিল। নাবিল অবাক হয়। তোর আবার হলো কি? আমি রাতুলকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না নাবিল। আমি ওর সাথে প্রতারণা করতে পারবো না কিছুতেই। ছেলেটা পাগলের মতো ভালোবাসে আমায়। তুই কিছু একটা কর ভাই, প্লিজ কিছু কর। সেদিন রাতে বুদ্ধি করে ওরা বিষয়টা নিলয়কে জানায়। সবটা শুনে নিলয় বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। মীরার অবস্থাও শোচনীয়। মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। উপায়ন্তর না পেয়ে নাবিলকে বলেছিল, তুই ওকে বাড়ি থেকে পালাতে হেল্প করবি। ওর গায়ে একটা আঁচড়ও যেন না লাগে, খেয়াল রাখিস। দাঁড়িয়ে থেকে ওদের বিয়ের সাক্ষীও তুই হবি, বাকি আমি দেশে ফিরে দেখছি। বড় ভাই পরামর্শেই মীরা এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহসটুকু করতে পেরেছে। নিলয় ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ মীরা। কোনোভাবে বাবার মন গলাতে পারলে বাড়ি ফিরে নিলয় ভাইয়ের ঋণ শোধ করার ব্যবস্থাও করবে সে। সেসব ভেবে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে মীরার। বিয়ের 1 মাস আগের ঘটনা। ভার্সিটি থেকে ফিরে মীরা নীরার ঘরে যায়। ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল। সেখানে কি হলো সেসব নীরাকে বলার উত্তেজনা নীরাকে খোঁজ করে। ঘরে নীরা ছিল না, কোচিংয়ে জন্য বাইরে ছিল। কৌতূহলবশত নীরার পড়ার টেবিলে চোখ আটকায় মীরার। নীরার ব্যক্তিগত ডায়েরি, যেটা সে কখনোই মীরাকে স্পর্শ করতে দেয়নি। যতবার এটা চেয়েছিল গুপ্তধনের মতো চোখের আড়াল করে রেখেছে মেয়েটা, যেন এটা ডায়েরি না, নীরার প্রাণভোমরা। মীরার মাথায় দুষ্টবুদ্ধি চাপল। কারো ব্যক্তিগত জিনিসে না বলে ধরা ঠিক হবে না ভেবেও মনকে মানাতে পারল না।
ঘাটানোর সুযোগ হাতছাড়া করল না। বেশ কয়েকটা চিঠি পায় ডায়েরিতে। সেসব চিঠি যে প্রাপক পর্যন্ত আজ অবধি পৌঁছায়নি তাও বুঝল। চিঠিগুলোর সূত্র ধরে ছোট বোনের কিশোরী বয়সে প্রথম ভালো লাগা মানুষটা সম্পর্কে জেনেছিল মীরা। বিশ্বাস করতে বেগ পোহাতে হয়েছিল যদিও, কেননা নীরার হাবভাব দেখে কখনোই সেসব বোঝার উপায় ছিল না। এইসব প্রেম প্রেম হাওয়া লাগা টাইপ রং ঢং নীরার মধ্যে কখনোই দেখা যায়নি। ভেবেছিল আর কটা দিন গেলে নিজে থেকেই জানতে চাইবে এই বিষয়ে, কিন্তু তার আগেই মীরার জীবনে ঘটে যায় নতুন ঘটনা। তবে আজ এই মুহূর্তে এসে মীরার কাছে বিষয়গুলো কিছুটা হলেও স্পষ্ট। ভালোবাসা একপাক্ষিক এত জোরালো হয় না। নিলয় ভাইয়ের পক্ষ থেকেও বোধহয় কিছুটা সাড়া ছিল, তাই তো এত বছর পরে তারা দিয়ে নিলয় ভাইয়ের দেশে ফেরার সিদ্ধান্ত। চাই না তার ছোট বোনটাও তারই মতো করে কষ্ট পাক, বাবার বিরোধিতা করে সবাইকে কষ্ট দেয়। সব ঠিকঠাক হলে মীরা নিজে বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। খাদিজা ফুপ্পিকে নিয়ে যতদূর জানে, ফুপ্পি আগে থেকেই নীরাকে স্নেহের নজরে দেখে। বলা যায় পরিবারের চোখের মণি তার ছোট্ট বোন নীরা। ওকে ছেলের বউ করতে খাদিজা ফুপ্পির আপত্তি থাকার কথা না। কিন্তু মীরা একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। অবাক করা ব্যাপার, সেদিন নাবিলকে বিয়ে করতে অস্বীকৃতি জানালেও নীরার বেলায় কেন ব্যাপারটা বিয়ের দিন পর্যন্ত গড়াতে দিলই যখন, তাহলে দুজন পালালো কেন? মায়ের সঙ্গে কথা বলে যতটুকু মীরা জানলো, নাবিল নীরার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে নাকচ করেনি। যদিও মুখে সরাসরি হ্যাঁ বলেনি, তবে প্রতিবাদও তো করল না, যেমনটা মীরার বেলায় করেছে। বিয়ের দিন ওর হাবভাবও নাকি অনুকূলেই ছিল। বিরাট রহস্যময় লাগছে ব্যাপারটা। এয়ারপোর্ট একটি এমন প্রস্থানদ্বার যেখানে আবেগ ছড়িয়ে থাকে প্রতিটি পদক্ষেপে। কেউ সেখানে প্রিয়জনকে বিদায় দিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রু লুকায়, আবার কেউ বা বহুকালের প্রতীক্ষার পর প্রিয় মুখ ফিরে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যায়। ভালোবাসা আর বিদায়ের এই এক অদ্ভুত সংযোগস্থল এই জায়গা। হি ইজ সো হ্যান্ডসাম। দেখ, কালো ডেমিন জ্যাকেটে একেবারে মাখন লাগছে, দাঁড়ানোর স্টাইল শিট। হাউ মেনলি রে, আমি ডিস্টার্ব দোস্ত। পাশের জন অসন্তোষ নিয়ে চাইল, মনে মনে খানিক বিরক্ত। উটকো ঝামেলা সব। দোলা স্ক্রিপ্ট, সুন্দর ছেলেদের ভাব বেশি থাকে, পাত্তা দিবে না, আর যদি কমিটেড হয় তখন। ধোলার ঠোঁটে নাচুর হাসি। সো হোয়াট, ট্রাই মেরে দেখতে তো সমস্যা নেই, যদি পটে যায় সোজা বিয়ে। তোর বয়ফ্রেন্ড আছে, রোহানকে ধোকা দিস না বেব। জাস্ট কিডিং, বাট আমার একটু লাইন মারতে ইচ্ছা করছে। ভেরি ফানি। দোস্ত, আমরা আমাদের ফ্রেন্ডকে রিসিভ করতে এখানে এসেছি। দিস ইজ নট রাইট টাইম। রেন্ট মানি এমন ওয়াইড প্লেসে তুই অচেনা একটা ছেলেকে লাইন মারবি? ইটস সিমস সো লেম। ছেলেটা ছেঁচড়া মনে করবে। অ্যান্ড আর ইউ গর্না প্রপোজ হিম? দোলার ঠোঁটে দুষ্টু হাসি। ঠিক প্রপোজ না, একটু বাজে দেখি, কি বলিস? পাশের জন হতাশ শ্বাস ফেলে। ভেতরে ভেতরে গোপন বিরোধিতা যুদ্ধ বিগ্রহ চলল তার, মনে মনে হিংস্রও হলো। তবে মুখে প্রকাশনা না চালিয়ে কিছুক্ষণ গম্ভীর মুখে চেয়ে হুট করে প্রতিক্রিয়া পরিবর্তন করে সহমতসূচক চোখ মারল। বান্ধবীর আশকারা পেয়ে পুনরায় দোলা দৃষ্টি ফেলে কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে থাকা সুপুরুষটির দিকে। পাখির মতো চঞ্চলতা ভাবভঙ্গিতে, অথচ এক দেখায় ঘায়েল হয়ে যাওয়ার মতো সুদর্শন। চলন বলন আকর্ষণ করছে ভীষণ। এয়ারপোর্টের এয়ারভাল টার্মিনালে হাতে সাদা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে নাবিল। খানিক পরপর ঘাড় বাঁকিয়ে কাকে যেন খুঁজছে, সাথে সাগর। হাতের কাগজে লাল রঙের মার্কার পেনের কালিতে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা, নিলয় বেবি, নাবিল ইজ হেয়ার। হাতঘড়িটায় চোখ বুলিয়ে পুনরায় গেটের দিকে চাইল। অপরিচিত এত লোকমুখের ভিড়ে নিলয় ভাইয়ের দেখা নেই।
অথচ এতক্ষণ তার এসে পড়ার কথা। বিরক্তিতে কপাল কুঁচকে এলো। আশেপাশে চেয়ে কত রকমারি গল্পই না দেখছে। কেউ প্রিয়জনকে বিদায় দেওয়ার সুখে নাক টেনে ফুপিয়ে কাঁদছে, তো কেউ আবার কাছের মানুষকে কাছে পাবার আনন্দে প্রবল উত্তেজনা নিয়ে অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু নিলয় ভাই কোথায়? নাবিলের বেবিটা কোথায়? অ্যাকসেপ্ট মি। অপরিচিত নারীকণ্ঠে চেতনার ব্যাঘাত ঘটে। নাবিল কৌতূহলবশত পাশ ফিরে যায়। অল্প বয়সী একজন তরুণী ভীষণ বিনয়ী দৃষ্টিতে চেয়ে আছে ওর পানে। ঠোঁটে অজানা হাসি, বেশভূষায় অতিরিক্ত মডার্ন ধাঁচের। কপালে বাজ ফেলে নাবিল। পাশে এত খালি জায়গা পড়ে থাকতো মেয়েটার এমন ঘেঁষে দাঁড়ানো অর্থ বোধগম্য হলো না। জি বলুন। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? মানে আপনার শুভাকাঙ্ক্ষী কেউ আসবে? নাবিলের সহজ কণ্ঠ। আমার ভাই আসবে। কিছু মনে না করলে আমি কি আপনার পাশে, এইখানটায় দাঁড়াতে পারি? আমারও ফ্রেন্ড আসবে ইউএস থেকে। একা একা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, মনটাও ভালো নেই। আমরা চাইলে কথা বলতে পারি যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত লোকেরা আসছে। আই হোপ আপনি মাইন্ড করবেন না। নাবিল মনে মনে বিরক্ত হয়, উপরে উপরে তাচ্ছিল্য করে হাসে। এসবে সে অভ্যস্ত। এদের সাইকোলজি বোঝা খুব কঠিন নয়। অ্যাটেনশন সিক করতে চাইছে মেয়েটা, চোখ দুটোই বলে দিচ্ছে তা। মনে মনে প্রবল রাগ জমলেও চেপে গেল সেসব। মেয়েটা যে আকার ইঙ্গিতে ওকে লোভাতুর দৃষ্টিতে দেখছিল তখন থেকে তা এখন ঠিকই স্পষ্ট হলো। এমন কত কত ব্যক্তিত্বহীন রমণীরা যে তাদের একাকিত্বের গল্প বলে সহানুভূতি নিতে আসলো, সেসব ভোলার অবকাশ নেই। অতি কুৎসিত পদ্ধতি তাদের, তবে অসহ্য লাগে তার। নারীজাতের এমন নোংরা অধপতন বড়ই দৃষ্টিকটু। তার ঘরেও তো মা নামক একজন নারী আছে, আছে খালা, মামি, চাচি, কাজিন, বোনেরা। এদেরকে তো কখনোই এমন করতে দেখেনি নাবিল। আধুনিকতার নামে এই সমাজের বেহায়াপনা মোটেও প্রশংসনীয় নয়। এতে তাদের সম্মানের জায়গাটুকু ক্ষীণ হয়, নষ্ট হয় কোমলতা। মেয়েটা উত্তরের আশায় চেয়ে দাঁত বের করে কেমন লাজু ভঙ্গিতে হাসছে। নাবিল বিরক্তিতে কপাল কুঁচকায়। অসহ্য লাগলো সে হাসি। মনে মনে বলে, ছেঁচড়া ছেঁচড়া, শ্বশুর আব্বা নাকি তোর? নাতি নাতনিদের মুখ দেখার আবদার করেছি, এমন ভেবলির মতো আকামের শরম পাওয়ার কি আছে? নাবিল ব্রু জড়ায়, খানিক দূরত্ব টেনে মেকি হেসে ধীর গলায় বলে, দাঁড়িয়েই যখন পড়েছেন তখন আর সভ্যতা দেখিয়ে পারমিশন চাওয়ার প্রয়োজন দেখছি না। আমার বাপের ব্যক্তিগত সম্পত্তি হলে না হয় নাকচ করার উপায় থাকতো। যেহেতু সাইনেজে বড় করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা, তাই আর চাইলেও আপনাকে কিছু নগ্নতেতো কথা শোনাতে পারবো না। তবে অনুরোধ করতে পারি, আম্মাজান আর বউজান ব্যতীত বাদবাকি সকল নারী সঙ্গে অ্যালার্জি আছে। সরে যেতে বলছি না, তবে নিরাপদ দূরত্ব মেপে দাঁড়াতে পারেন। মেয়েটা চরম অসন্তুষ্ট হয়, সাথে অবাকও। আপনি মেরিড? অবাকও। নাবিল মাথা। জি, নির্ভেজাল বিয়ে। রাজ্যের অসন্তুষ্টিতে চোখে মুখে তার, সাথে ব্যথিত হয় হৃদয়। মেরিড তো কি হয়েছে? আমি তো আর আপনার কোলে চড়ে বসছি না, পাশেই দাঁড়িয়েছি। এইটুকুতেই মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার কথা না? নাবিল চুরের মতো ফিস ফিস করে বলে, এই যে সাথে একটা গোয়েন্দা দেখছেন, সম্পর্কে সে আমার শালা, কাজ কারবারও একেবারে শালার মতোই। পরনারীর সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছি শুনলে বোনের কানে লাগাবে। এসব শুনলে তার শ্রদ্ধেয় বোন ওরফে আমার সুইট 16 বউ আমাকে মারবে, রাতে ঘরে ঢুকতে দিবে না। আপনার কারণে একজন অবলা নববিবাহিত পুরুষ ঘরের বাইরে রাত কাটাবে, ব্যাপারটা কেমন মানবতা বিরোধী কাজ হয়ে যায় না? সুইট 16 মানে আপনার ওয়াইফের বয়স 16? জি। মস্করা করছেন? জি না, বউ নিয়ে কখনোই মস্করা করি না। কেবল এই এক জায়গাতেই আমি সক্রেটিস কিংবা আইনস্টাইন লেভেলের সিরিয়াস। একটা 16 বছরের মেয়ে বিয়ে বোঝেন কি? সে তো যখন বিয়ে করেছিলাম তখন 16 ছিল, এখন 19। আদর করে বলি 16। তবে ঠিকই ধরেছেন, প্রথম প্রথম কিছুই বুঝতো না, বড্ড জ্বালাতন করতো। আদর্শ লিপির মতো করে ধরে ধরে শেখাতে হয়েছে।
বলা যায় বউকে কোলে পিঠে করে বড় করেছি। এখন সে মাশাআল্লাহ সবই বুঝে, এমনকি আমাকেও বোঝায়। ছাত্রী থেকে শিক্ষিকা, নাবালিকা থেকে সাবালিকা হয়ে ওঠার হিরকময় প্রমোশন, সবই অভিজ্ঞতা ব্যাপার, বুঝলেন? মেয়েটা নাক মুখ বাঁকিয়ে আগাগোড়া চাইল, দেখেই বোঝা যাচ্ছে অপ্রত্যাশিত উত্তরে দারুণ বিরক্ত সে, সমান তালে দুঃখী। এত সুদর্শন ছেলে কিনা এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? সাগর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটাই দেখলো, মনে মনে গগন কাঁপিয়ে হাসলেও ভাইয়ের অভিনয়কে রিয়েলিস্টিক করার জন্য নির্লিপ্ত রইল। মেয়েটা যেতেই দমিয়ে রাখা হাসি প্রকাশ্যে এনে বলে, আমাকে সত্যি সত্যি শালা বানায় ফেললে আপত্তি করব না, দুলাভাই হিসেবে খাসা আছো। নাবিল বাঁকা চোখে যে বিশ্ব জয় করা হাসলো। তোকে আবার ভবিষ্যৎ বইয়ের পাতানো ভাই বানিয়ে ফেলবো, যা, শালা হিসেবে তুইও খাসা। সাগর মুখ বাঁকায়, মুখে বিরক্ত নিয়ে মিনমিন করে বলে, আমার কি বোনের ঠাটা পড়ছে? পাতানো ভাই হতে যাব কোন দুঃখে? পরীর মতো বোনডারে চোখে লাগে না তোমার? কিন্তু মুখে বলল। আছে নাকি কেউ? নাবিল মাথায় চাটি মারল। থাকলেও কেন তোকে বলতে যাব? লাভ গুরু সাজিস? সাগর মাথা ডলতে ডলতে বলে, শুনো ভাই, আমাদের মতো অল ইন ওয়ান ভাই ব্রাদার থাকলে প্রেম প্রণয়নে সুবিধা ভালো। প্রেমিকার ভাই বানিয়ে শালার সার্ভিস নেওয়া যায়, ডোন্ট আন্ডার এস্টিমেট। প্রেম প্রণয় শুরু করলে কোনো শালার সার্ভিসের অপেক্ষায় থাকবো মনে হয়? সোজা কাজী অফিস থেকে বাসর ঘরে। কোনো প্রেমিকার টচ হচ্ছে, ওয়াপ প্রেমিকার পুরুষ। কাঁধে কারো হাতের স্পর্শ বুঝতেই নাবিল ফট করে ফিরে চাইল। আগুনটুকের ঠোঁট কামড়ে হাসছে মিটিমিটি। পরনে কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরা, চুলগুলো পরিপাটি করে পিছন দিকে গুছিয়ে রাখা, চোখে কালো সানগ্লাস, মুখে স্বভাবসুলভ সহজ হাসি, শ্যামবর্ণ মুখেও বিপুল সতেজতা, অভিজাত্য ভাব লেপ্টে আছে সারা মুখে। খোঁচা খোঁচা চাপদাড়িগুলো অল্প স্বল্প ছাঁটাই করা, হাতে কালো সিলভার কালারের ঘড়ি। নাবিল চোখ বড় বড় করলো। নাবিলের মতিগতি বুঝতে পেরে নিলয় তড়িঘড়ি করে সরে দাঁড়ায়। নাবিল তবুও ছাড় দিল না, এক ঝটকায় জড়িয়ে ধরলো ওকে, ছোট্ট শিশুর মতো শক্ত করে ধরলো। ব্রো, বেবি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার জন্য পরাণ পুড়ল না ভাই তোমার? নিলয় ও ধরার ধরনে পেছনে পড়ে যেতে নিয়েও সামলে নিল নিজেকে। ছাড় হারামি, মানুষ উল্টোপাল্টা মনে করবে আমি তোর প্রেমিকা না। নাবিল ফট করে ছেড়ে সরু চোখে চাইল। তুমি তো আমার প্রথম প্রেম, প্রথম প্রেমিকা। কিছু মনে করার ভঙ্গিতে পুনরায় বলে, এতক্ষণ যা যা বলেছিলাম শুনে ফেলেছো সব? এ টু জেড। নাবিল সাগরের পানে অসহায় মুখ করে চাইল। তোকে শালা বানাতে গিয়ে আমার পুরনো প্রেমিকা হারাতে বসবো মনে হচ্ছে। নিলয় ফিক করে হেসে ফেলল, কাঁধে হাত রাখলো ওর, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কেমন আছিস ভাই তুই? নাবিল ভেতরের অস্থিরতা লুকানোর পায়তারা করছে, মুখ কৃত্রিম দুষ্টমি টেনে বলে, খারাপ থাকার দোয়া করো নাকি? তুমি নাই বলে দেবদাস হয়ে যাব ভাবনা কেমনে? নাবিল অলওয়েজ বিন্দাস থাকে। নাবিল গাড়ির জানালার দিকে মাথা করে নিলয়ের হাঁটুতে পা দুটো রেখে বাচ্চা সুলভ ভঙ্গিতে ফোনে গেমস খেলছে। নিলয় সেদিকে এক পলক চায়। তার ছোট্ট কিশোর নাবিলটা আজ প্রাপ্তবয়স্ক যুবক। ভাই ভাই বলে ডাকা দর্শী ছেলেটা বাহ্যিক অস্থিরতা একই রকম দেখালেও কোথাও বোধহয় একটা ফাঁকা ব্যাপার রয়েই গিয়েছে। কোথাও কিছু একটা নেই নেই লাগছে। কি নেই? পরিবর্তনটা কিসের? দুরন্ত শৈশব, রমনার গাছতলায় বাদামের আড্ডা, একই স্কুলে পড়ার সুবাদে স্কুল পালানো দিনগুলো, আর নাকি জুম্মার দিনে নামাজের পর রকিব ভাইয়ের দোকানের তেহারি, নাকি একটা হারিয়ে যাওয়া প্রাণবন্ত বয়স? কোনটা নেই? বয়সে 3 বছরের বড় নিলয়, তবে একত্রে দাঁড়ালে বয়সের ফারাক বোঝার উপায় নেই। দুজনকে দেখতে প্রায় একই রকম লাগে, চেহারায় খুব মিল। একসাথে কোথাও গেলে কেউ কেউ এক মায়ের পেটের 2 ভাই ভেবে বসে থাকে।
নিলয়ের গায়ের রংটা একটু শ্যামবর্ণ, যদিও এই রংটাই ওকে মানায়। তুলনামূলকভাবে নাবিলের গায়ের রং অনেকটা উজ্জ্বল, তবে লম্বায় দুজনই 6 ফিট 2 ইঞ্চি।